আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সারা দেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর। মিয়ানমার সীমান্তে ১০৯ কিলোমিটার বেড়া নির্মাণের কথা ভাবছে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন। রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে, রিজভী। আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর। ভাইয়ের সাথে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা। ডিআইজি মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর। ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল। গাইবান্ধা ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার। ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত। কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার। ১ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ওমরা ভিসা চালু করল সৌদি আরব। অবশেষে নতুন শিকার, দিল্লিতে ককরোচের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পর্যায়ক্রমে বাংলাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। উপকারভোগীদের বিষয়ে সরকার প্রধান বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন তিনি। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে মিয়ানমার সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে প্রায় সার্বক্ষণিক সংঘাত বা যুদ্ধ বিরাজ করছে। ওখানে আরো কিছু বিদ্রোহী গ্রুপ আছে, আরএসইউ, আরসা, আরকান আর্মি সহ আরো বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এসব সংঘাতের প্রভাব অনেক সময় বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়ে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী এন্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক চিঠিতে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, আপনার এই নির্বাচন আপনার দল এবং যুক্তরাজ্যের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার সুদক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরো সুদৃঢ় করতে এবং উভয় দেশ ও জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে সম্প্রসারিত করতে আমি আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্ট আপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই কোনো নির্দিষ্ট দলের নয়, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থান গড়ে তুলেছে। তবে বিপ্লবের চারণভূমি ছিল উত্তরা। জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার দায়িত্ব সব দলের, এমনটাই মনে করেন তিনি। এ সময় জুলাইয়ে জেল জীবনের স্মৃতি চারণ করেন বিএনপি এ নেতা। তিনি বলেন, জেলের মধ্যে বিটিভি ছাড়া কিছুই দেখা যেত না। উৎকণ্ঠার মধ্য দিয়ে ৫ আগস্টের আগের দিনগুলো কেটেছে।
আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী 20 আগস্ট দিন ধার্য করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহীদুল আলম রাহাতের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। এতে আদালত কক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগ আপ্লুত হতে দেখা যায়। একই দিনে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে পুলিশের ইউনিফর্ম পরে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, 2024 সালের 29 এপ্রিল ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ওহিদুজ্জামান ঢাকার ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। সে সময় অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় তার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। বিদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে 49টি রেকর্ডিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে: ইউনিক ইস্টার্ন, অরবিটালস এন্টারপ্রাইজ, MS শাহিন ট্রাভেলস, ইরভিং এন্টারপ্রাইজ, হায়দরি ট্রেড, রাব্বি ইন্টারন্যাশনাল, জাহরাত অ্যাসোসিয়েটস, ফোরসাইট, MS বিনিময়, আকাশ ভ্রমণ, কুইক এক্সপ্রেস, ইউনাইটেড এক্সপোর্ট, GMG ট্রেডিং লিমিটেড, সাদিয়া ইন্টারন্যাশনাল, দ্য সুপার ইস্টার্ন, এলিগান্স ওভারসিস, MS ক্যাথারোসিস, মিডওয়ে ওভারসিস, মদিনা ওভারসিস, আলখামিস, নিউ এজ ইন্টারন্যাশনাল। গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা সহ জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার এনসিপি নেতার নাম শাকিল মিয়া ওরফে শাকিল খান। তিনি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সিচা গ্রামের মোহাম্মদ নূর মোহাম্মদ আলীর ছেলে। শাকিল এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, গত 19 জুলাই দিবাগত রাত 1:45টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিফাত রহমান শামীম ডিএমপিতে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে 2024 সালের 13 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। 18 আগস্ট তিনি ডিএমপির দায়িত্বভার অর্পণ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই কর্মকাণ্ড সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা, সরকারি আইনানুগ আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা বিরোধী। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী এসব অভিযোগ অসদাচরণ ও পলায়ন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। রাঙামাটির কাপ্তাই নিখোঁজের 2 দিন পর স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ। এর আগে শনিবার সকালের দিকে বিলাইছড়ি থেকে কাপ্তাই ফেরার পথে গর্জনটিলা নামক এলাকায় নৌকা উল্টে হ্রদের পানিতে তলিয়ে নিখোঁজ হন তিনি। মৃত মোহাম্মদ মাসুদ কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা। তিনি উপজেলার কাপ্তাই ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন। মৃত মাসুদের মেয়ে মাইশা আক্তার তমা জানান, তার বাবা শনিবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিন চালিত নৌকা যোগে কাপ্তাই ফেরার পথে গর্জনটিনা এলাকায় নিখোঁজ হন। পরে একই এলাকায় মালামাল সহ
তার নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। 1 বছরের মাল্টিপল এন্ট্রি উমরা ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে 1 বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে উমরা পালন করা যাবে, তবে মোট অবস্থানের মেয়াদ সর্বোচ্চ 90 দিন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজ। সৌদির নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে 365 দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন ভিসাধারীরা। সৌদি কর্তৃপক্ষ জানায়, সৌদি ভিশন 2030 এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে নতুন এই উমরা ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো উমরা যাত্রীদের যাতায়াত সহজ করা, সেবার মান উন্নত করা এবং হজ যাত্রীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করা। ভারতের জাতীয় পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনরত দল ককরোচ জনতা পার্টির চলো সংসদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত হয়েছে দিল্লির সংসদ ভবন ও এর আশেপাশের এলাকা। হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী ও যুবকদের সংসদ অভিমুখে মিছিলে বাধা দিতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে দিল্লি পুলিশ। চালানো হয়েছে গণগ্রেপ্তার। তবে এই তীব্র সংঘাতের মাঝেই সরকারের পক্ষ থেকে আলোচনার আহ্বান জানানো হলো। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সভাপতি জেপি নাড্ডার সাথে বৈঠকে বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সোমবার থেকে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিজেপির হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ কর্মী আহত হয়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।